একটা ভীষণ রকমের জাদুকরী প্রভাব রয়েছে বিশ্ব সাহিত্যের মধ্যে। চীনে কিন্তু অনেক প্রাচীনকালে কবিতা আবির্ভূত হয়েছিল। এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যে কিনা সমাজকে প্রতিফলিত করে। দীর্ঘদিন আমি দেখেছি যে চীনের সাহিত্য নিয়ে বাংলায় কাজ হয়নি। তো আমার মনে হয় যে আমরা যেমন ইউরোপের দিকে চেয়েছিলাম বা মার্কিন সাহিত্যের দিকে যেভাবে আমরা চেয়েছিলাম, ঠিক তেমনি করে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে বা আমাদের এই যে এশিয়ায় যে সাহিত্য রচিত হয়েছে প্রাচীনকাল ধরে, সে সাহিত্যের প্রতি ততটা অনুরাগ বাংলাদেশিরা দেখাতে পারেনি বলে আমার বিশ্বাস জন্মেছিল। সে কারণে আমার মনে হলো যে ইউরোপের সাহিত্যের পাশাপাশি আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের সাহিত্য নিয়ে চর্চা করি, তাহলে আমরা ঋদ্ধ হতে পারি, নিজেদের সমৃদ্ধ করতে পারি এবং আমাদের সাহিত্য আরও বিকশিত হতে পারে বলে আমার ধারণা। থাং কবিতাটা এসেছিল আপনার চীনে সপ্তম থেকে নবম শতকের মধ্যে, এবং বলা যেতে পারে যে দশম শতকের প্রথম দশক অবধি এটা বিস্তৃত ছিল। তো এই সময়ে আসলে কাব্যাদর্শে রেনেসাঁসটা সংসিদ্ধ হয়, মানে সেই কাব্যভুবনে একটা রেনেসাঁস বা নবজাগরণ তৈরি হয়ে যায়। তো সে খবরটা আসলে আমরা নিশ্চয়ই রেখেছিলাম, কিন্তু এই যে অসম্ভব রকমের কবিতা সেখানে রচিত হচ্ছে, সেগুলোর খুব একটা কি বলা যায় যে ঐশ্বর্য আমাদের ভাষার চর্চার ক্ষেত্রে, আমাদের সাহিত্য চর্চার ক্ষেত্রে এগুলো আদৃত হয়নি, এগুলো অনুশীলিত হয়নি। সুতরাং আমার মনে হলো যে এত ভালো কবিতা রচিত হচ্ছে, সেগুলো একটু পাঠ করে দেখা যাক এবং আমরা কিছুটা নিশ্চয়ই ঋদ্ধ হতে পারি, সমৃদ্ধ হতে পারি। সেই আকাঙ্ক্ষা থেকে আমি চীনা কবিতার অনুবাদে হাত দিয়েছিলাম। চীনে অনেকগুলো যুগ এসেছে। একটা জিনিস জানবার বিষয় রয়েছে, সেটি হলো যে চীনে কিন্তু অনেক প্রাচীনকালে কবিতা আবির্ভূত হয়েছিল। খ্রিস্টপূর্ব দ্বাদশ শতকে শিজিং বা কবিতার বই নামে কবিতা রচিত হয়। থাং কবিতা বা এটা ইংরেজিতে ট্যাং কবিতা বলা হয়। ট্যাং কবিতার এমন একটা বৈশিষ্ট্য রয়েছে যে কিনা সমাজকে প্রতিফলিত করে এবং সমাজের সমস্ত দোষ গুণ তুলে ধরবার চেষ্টা করে, এবং এ কারণে শাসকগণও এটাকে গ্রহণ করেছিল এই জন্য যে সমাজের পূর্ণ চিত্রটা কবিতার মধ্যে দেখা যায়। এবং আপনি শুনলে অবাক হবেন যে থাং পিরিয়ডে কোনো আমলা চাকরিতে নিযুক্ত হবার প্রাক্কালে তাকে কবিতা লিখে দেখাতে হতো যে তিনি একজন বিদগ্ধ মানুষ। আমি বিশেষ কিছু বৈশিষ্ট্যের দিকে যাই, সেটি হলো এই কবিতাগুলো পড়লে মনে হবে যেন আপনি ছবির ভাষার সাথে কথা বলছেন। মানে কাব্যের তো একটা ভাষা রয়েছে, ঠিক তেমনি করে ছবির একটা ভাষা রয়েছে। এই থাং যুগের কবিতা বা ট্যাং কবিতার মধ্যে আমরা যেটা পাই সেটি হলো যে এর ইমেজগুলো বা চিত্রকল্পগুলো ছবির মতো। এবং আরও একটি খুব উল্লেখযোগ্য খবর হলো যে এই রকম ছবি দেখেই কিন্তু আমাদের ইংরেজি সাহিত্যে যে সিম্বলিজম রয়েছে বা সিম্বলিস্ট যারা রয়েছে বা প্রথম দিকের যারা সিম্বলিস্ট রয়েছে, যেমন ডব্লিউ.বি. ইয়েটস, এজরা পাউন্ড, তারা কিন্তু প্রভাবান্বিত হয়েছিলেন এই প্রাচীনকালের চীনের কবিতা পাঠ করে। 1915 সালে এজরা পাউন্ড ক্যাথি নামে একটা কাব্য রচনা করেন, যে কাব্যে 15টি কবিতা অন্তর্ভুক্ত হয় এবং সেগুলো নেওয়া হয়েছে মূলত প্রাচীন চীনের কবিতা। সে কবিতাগুলো তিনি প্রকাশ করেন 1915 সালে। আপনি চিন্তা করে দেখুন যে 1915 সালে তিনি করলেন, এবং ইমাজিজমের তিনি একজন প্রবর্তক। মানে এই যে চিত্রকল্পবাদ, সেই চিত্রকল্পবাদ দিয়ে তো তিনি প্রথম আমাদের জানিয়ে দিলেন যে এই ইমেজ নিয়ে অনেক কাজ করা যেতে পারে, ইমেজই কবিতা হতে পারে, যেটি পরবর্তী সময়ে আমরা জীবনানন্দে দেখেছি। কিন্তু এগুলো তো এসছে মূলত ইউরোপ থেকে। কিন্তু এই যে ইউরোপের মহাপণ্ডিত কবি এজরা পাউন্ড, তিনি কিন্তু ধার করেছিলেন সেই থাং কবিতা থেকে, এবং বলা হয় যে এই থাং কবিতা কিন্তু সম্প্রসারিত হয়েছে জাপানে পর্যন্ত। সুতরাং এটা এমন একটা কবিতা যে কিনা সবাইকেই টানতে পারে, যার কিনা একটা ভীষণ রকমের জাদুকরী প্রভাব রয়েছে বিশ্ব সাহিত্যের মধ্যে। আরও এর বিশেষত্ব রয়েছে, বিশেষত্বের মধ্যে এখানে প্রেম রয়েছে, দুঃখ রয়েছে, বেদনা রয়েছে, এবং এই রকম অসম্ভব চিত্রকল্পময়তা রয়েছে, প্রতীকতা রয়েছে। এবং একই সাথে যেটি আমাকে খুব ভাবায় সেটি হলো যে এখানে বস্তুতান্ত্রিকতা রয়েছে। মানে আপনি যদি চর্যাপদের দিকে তাকান, চর্যাপদের অনেক আগে তো এই কবিতা এসেছিল, চর্যাপদের দিকে যদি তাকান সেখানে দেখবেন যে কি করে গূঢ় তত্ত্বের কথা বলা যায়, কবিতাকে কিভাবে আরও
কঠিনতর করা যায়, দুর্বোধ্য করা যায়, সে কাজগুলো আমাদের আচার্য বা আমাদের যারা চর্যাপদ রচয়িতা তারা করেছিলেন। এবং যদি আপনি অ্যাংলো স্যাক্সন যুগের কবিতার দিকে তাকান, সেখানে দেখবেন যে কবিতাগুলো কেমন যেন লোকাতীত সংবেদনা নিয়ে রচিত হয়েছে। কিন্তু আপনি যদি থাং কবিতার দিকে তাকান, দেখবেন যে এগুলো আমার নিত্যদিনের জীবনটাকে যেন ফুটিয়ে তোলা হয়েছে। সুতরাং এক অসাধারণ কবিতার পরিমণ্ডল তারা রচনা করেছেন। এবং এই কবিতা যারা রচনা করেছেন তারা শুধু আমাদের দেশের যেমন একটা শ্রেণী রয়েছে যারা কবিতা লিখছেন, এই থাং পিরিয়ডে কবিতা লিখেছেন সম্রাট, কবিতা লিখেছেন একজন সওদাগর, কবিতা লিখেছেন একজন পরিব্রাজক, কবিতা লিখেছেন একজন গণিকা, কবিতা লিখেছেন একজন গৃহকর্মী। সুতরাং কবিতার যে প্রসারণ সেটি খুব দৃশ্যমান ছিল এবং সেই কবিতার প্রসারণের জন্য একটি যুগ, একটি সমাজ আলোকিত হয়েছে। এবং আপনি নিশ্চয়ই একটা ভালো প্রশ্ন আমাকে করেছেন যে এই বিশেষত্বগুলো কী ছিল। মূলত এই আলোকায়নের একটি যুগ তৈরি হয়েছে, একটা রেনেসাঁস যেন এসেছিল। সুতরাং সেই রেনেসাঁসের জন্যে আমরা সেই কবিতার দিকে এখন পর্যন্ত, এ সময় পর্যন্ত ধাবিত হতে পারি। কারণ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো আমি মনে করি যে এখনও সেগুলো অনুসরণ করা যায় এবং যে কোনো বাঙালি কবি অথবা বিশ্বের যে কোনো কবি এই সমস্ত কবিতা থেকে অনেক কিছু লাভ করতে পারবেন। এবং একই সাথে যারা পাঠক রয়েছেন, যারা কবিতা নুরাগী রয়েছেন, তারাও এই থাং যুগের কবিতা বা চীনের কবিতা থেকে অনেক কিছু লাভ করতে পারেন বলে আমার বিশ্বাস। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।